ওপর অ্যাটাক করেছিল। আচ্ছা, একটা কথা বলুন, যখন আপনারা এখানে পরেশকে আহত অবস্থায় দেখেছিলেন, তোর সঙ্গে কি কেউ ছিল? মানে কাউকে যেতে বা আসতে দেখেছেন? না স্যার, ও একাই ছিল। কিন্তু স্যার ও ইন্সপেক্টর দয়ার জানি, ও দয়ার নামই বলেছে। আমরা এখানে এটা জানতে এসেছি যেটা ও বলেনি, বুঝেছেন? আর দয়া এটা করতেই পারে না। স্যার আপনি এত বিশ্বাসের সাথে কিভাবে বলতে পারেন যে দয়া স্যার এরকম করেননি? যে অফিসার নিজের জীবনে ঝুঁকি নিয়ে অন্যের জীবন বাঁচায়, সে কাউকে খুন করতে পারে না। আমি নিজের থেকে বেশি বিশ্বাস দয়াকে করি, বুঝেছেন? আশপাশটা ভালো করে চেক করে দেখি, যদি কোনো প্রমাণ পাওয়া যায়। স্যার, হ্যাঁ, স্যার এই দেখুন। ও নো, ইনি কে? বেঁচে আছে। হ্যালো, অ্যাম্বুলেন্স। মালবানির কাছে যে আন্না কনস্ট্রাকশন বিল্ডিং আছে, ওখানে এক্ষুনি চলে আসুন। তোমরা চেনো একে? ইনি তো শুভু স্যার, 2-3 বার আগে উনি ফ্ল্যাট দেখতে এসেছিলেন। কিন্তু স্যার ওনার হয়েছেটা কি? বোধহয় পড়ে গেছে। উপর থেকে পড়েছে নাকি ফেলে দেওয়া হয়েছে? পেশেন্টের অবস্থা এখন স্টেবল আছে, ওর খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসবে। গুড। চলো। দয়া, কি হলো? এইভাবে দেখছো কেন ওকে? ওকে চেনো নাকি? স্যার, অভিজিৎ, তুমি এখানে কি করছো? যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ পরেশের উপরে হামলা করা হয়েছে, ওখানে আরো একজনকে আহত অবস্থায় পেয়েছি। আরো একজন লোক? সে কে? স্যার, ওয়াচম্যান বলল যে ওর নাম হলো শুভু। ওখানে 2-3 বার এসেছিল ফ্ল্যাট দেখার জন্য। স্যার, ওর হাতে আমি এই কাপড়ের টুকরোটা পেয়েছি। আচ্ছা, ছেড়ে দাও আমাকে, আমাকে মেরো না, ছেড়ে দাও আমাকে, মেরো না আমাকে, ছেড়ে দাও আমাকে। পরেশ, পরেশ, আমি এসিপি প্রদ্যুমান, সিআইডি থেকে এসেছি। ভয় পেও না, তোমাকে কেউ কিচ্ছু করবে না, আমরা তোমার সঙ্গে রয়েছি। দয়া, দয়া ছেড়ে দাও আমাকে, দয়া ছেড়ে দাও আমাকে, আমাকে মেরো না। কিন্তু দয়া, দয়া আমাকে ছেড়ে ওইদিকে দাও। দাঁড়িয়ে, আমি এসিপি প্রদ্যুমান। দয়া, দয়া ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে। পরেশ, দয়া, দয়া তুমি যাও, ছেড়ে দাও আমায়, দয়া আমায় ছেড়ে পরেশ, দাও। তুমি কি বলছো? দয়া, দয়া ছেড়ে দাও আমায়, আমায় মেরো না দয়া। পরেশ, আমি দয়া নই, অভিজিৎ। দয়া, দয়া মেরে দেবে আমাকে। আরে দয়া তো এইখানে। দয়া ছেড়ে দাও আমাকে, দয়া ছেড়ে দাও আমাকে। পরে সেদিকে দেখো, আমাদের আগে দেখা হয়েছে, তুমি আমাকে চেনো। দয়া ছেড়ে দাও আমাকে, দয়া আমাকে মেরো না। পরেশ, দয়া, পরেশ, দয়া ছেড়ে পরেশ। দাও তুমি, দয়া তুমি আমাকে ছেড়ে দাও। ডক্টর, আমাকে মেরো না, ডক্টর। মেরো না দয়া, ডক্টর, এই দয়া, দেখুন না কি হলো ওর। চুপ। দয়া, আরে কি হঠাৎ হয়েছে? করে এরকম দয়া ছেড়ে দাও আমাকে, আরে, দয়া, দয়া আরে, আমাকে মেরো না। পরেশ, কিচ্ছু পরেশ, হবে না দয়া, তোমার। দয়া ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, আমায় মেরো না, ওরকম করো না। মেরো না দয়া। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও দয়া, ছেড়ে দাও, ছেড়ে দাও দয়া। তোমরা সবাই দয়া, সব দয়া। এই ব্যাপারটা আসলে কি? সবার চেহারাতেই ও আমাকে দেখতে পাচ্ছে। হ্যাঁ, সেটাই তো। সেই জন্যই যখন ও ওই আর্কিটেক্টকে, ওর অ্যাসিস্ট্যান্টকে আর ওয়াচম্যানকে দেখেছে, ও এমন করছিল যেন ভূত দেখেছে। কিন্তু ওর মগজের ভূতটা হলো তুমি দয়া, তুমি। তুমি আর এই জন্যই ওর মনে হচ্ছে যে তুমি ওকে মারতে চাইছো, কারণ যে ওকে মারতে চেয়েছিল তাকে ওর দয়াই মনে হয়েছে। আমি এটা বুঝতে পারছি না স্যার, যে আমাকেই কেন দেখছে। দয়া, তুমি বলছিলে না যে কি তুমি আগের থেকে চেনো? কিভাবে? স্যার, বছর 15 আগে আমি ওকে গ্রেপ্তার করেছিলাম স্যার। আর 2 বছর আগেও জেল থেকে ছাড়া পেয়েছে। আর গত 2 বছরে
বিভিন্ন কেসে আমি ওকে দুবার অ্যারেস্ট করেছি স্যার। অভিজিৎ, এই পরেশ অনেক পুরনো অতিথি দয়ার। কিন্তু পরেশের উপরে আক্রমণ করলো কে আর কেন? আরে ম্যাডাম একটু সাবধানে। কিরণ, কে কিরণ? আমি কিরণ টিরণ নই। কাছে আসবেন না। আরে কি করছেন ম্যাডাম? কি করছেন আপনি? আপনি হয়তো কোনো ভুল বুঝেছেন ম্যাডাম। আরে ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? কিরণ, কিরণ, কাছে আসবেন না। কোন কিরণ? একদম কাছে আসবেন না বলছি। চলে যান, চলে যান এখান থেকে, চলে যান। কি শুভ্বু, শরীর কেমন আছে তোমার? স্যার, পায়ের হাড় ভেঙে গেছে, বাকি এদিক ওদিক আরো কিছু চোট লেগেছে। আচ্ছা, একটা কথা বলো, কি হয়েছিল সেই দিন? হ্যাঁ, আসলে ওই লোকটা সিঁড়ি দিয়ে পালাচ্ছিল, তখন আমার সঙ্গে ধাক্কা লাগে। আমি যখন ওর হাতে ছুরি দেখলাম, আমি চেঁচিয়ে উঠি আর ওকে ধরার চেষ্টা করি, কিন্তু তখন ও আমাকে ধাক্কা মারে আর আমি নিচে পড়ে যাই। তারপর আর কিছু মনে নেই। শোনো, তোমার হাতের থেকে যে ওই কাপড়ের টুকরোটা পেয়েছিলাম লাল রঙের স্ট্রাইপ করা, ওটা কি ওই লোকটার শার্টের টুকরো ছিল? হ্যাঁ স্যার, শার্ট পরেছিল। ও ধস্তাধস্তির সময় শার্টের একটা টুকরো ছিঁড়ে আমার হাতে চলে আসে। আচ্ছা একটা কথা বলুন, ওই লোকটার মুখ দেখেছিলেন? সবকিছু এত তাড়াতাড়ি হয়েছিল যে আমার কিছু মনে নেই। ঠিক আছে, এবার তুমি যেতে পারো। যদি দরকার পড়ে আবার তোমাকে ডেকে নেব, ঠিক আছে? আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। যা। হ্যাঁ দয়া, কি, কোথায়? আচ্ছা ঠিক আছে, আমি অভিজিৎ আর পুরবীকে ওখানে পাঠাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এখনই পাঠাচ্ছি। ইয়েস। কি হয়েছে স্যার? দয়া বলছিল যে কোনো সুপারমার্কেটে একজন মহিলা আশেপাশের সব লোকের ওপর হামলা করছিল আর সবাইকে দেখে কিরণ 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 বলে চেঁচাচ্ছে। দেখুন ম্যাডাম, আমরা সিআইডি থেকে আপনাকে সাহায্য করতে এখানে এসেছি। ঠিক আছে, আপনি এই ছুরিটা আমাকে দিয়ে দিন। তুমিও কিরণ? দেখুন ম্যাডাম, আমি কিরণ নই, আমি ইন্সপেক্টর অভিজিৎ। তোমাকে আমি মেরে ফেলবো কিন্তু, ছাড়বো না তোমায় আমি। আপনি প্লিজ ছাড়বো শান্ত না হন তোমায়। প্লিজ। তোমাকে আমি মেরে ফেলবো কিন্তু। ছাড়ো, ছাড়ো আমায়, ছাড়ো। পুরবী, ছাড়ো। কি হলো? আরে, কি Oh, হলো? no! আরে কি হলো? কি উনি পড়ে গেলেন কি করে? কি হলো? হ্যাঁ, সরে যান দেখি, সরে যান, সরে যান বলছি। দেখি, এক মিনিট সরে দাঁড়ান। দেখি। কি হলো এনার? ম্যাডাম, শুনুন কি হলো ওনার? ম্যাডাম। স্যার, স্যার এ তো মারা গেছে। কি? এর শরীরে টেট্রাক্রোটক্সিন বা গ্লুরারে নামের বিষ ইনজেক্ট করা হয়েছিল, যার একটা ফোঁটাও প্রাণনাশক হতে পারে। কিন্তু এই বিষটা তো আমাদের দেশে সহজে পাওয়া যায় না, না? শুধু সেই পেতে পারে যে কোনো বড় রিসার্চ করছে। উনি যখন দৌড়চ্ছিলেন তখন কেউ ওনাকে এই পয়জনটা ইনজেক্ট করে দিয়েছে। পঙ্কজ, একটা কাজ করো, এই ঘটনাটা ঘটার সময় যে সিসিটিভি ফুটেজ আছে সেটা ভালো করে চেক করো। খুনির ফটো ওখান থেকেই পাওয়া যাবে। ওকে স্যার। স্যার, এই পরেশের কি ব্যাপার? এ সমস্ত জায়গায় আমাকেই কেন দেখছে? ডক্টর সালুকে, আমার তো মনে হচ্ছে এটা কেমিক্যালের খুব বড় একটা গন্ডগোল। ঠিক বলেছো ফ্রেডি। বস, এটা নিশ্চয়ই কোনো বিশেষ কেমিক্যালের কারণে হয়েছে, কারণ এর পরেশের মস্তিষ্কে একটা অদ্ভুত ধরনের কেমিক্যাল পেয়েছি। তোমার কথা অনুযায়ী এই কেমিক্যালের রিয়াকশনেই এরা দুজন একই রকমের আচরণ করছে, একই রকমের চেহারা এরা দুজনে দেখেছে। হ্যাঁ বস, আর আমি এই কেমিক্যালটার বিষয়ে আরো ডিটেলসে জানার চেষ্টা করছি। তার মানে যতক্ষণ এই পরেশের ব্রেনে ওই কেমিক্যালের রিয়াকশন থাকবে আমরা কোনো উত্তরই পাবো না। আর অভিজিৎ,
এই যে কাপড়ের টুকরোটা তোমরা আমাকে দিয়েছিলে, এটার থেকেও আমরা কিছু পেয়েছি। অদ্ভুত ব্যাপার সারিকা দেবী, আজকে তো ফরেন্সিকে একের পর এক শুধু প্রমাণই পাওয়া যাচ্ছে। কি কি পেলেন আপনি? এটা এটা একটা কটনের কাপড়, আর এই রোয়ার মধ্যে আটার কিছু ট্রেসেস পাওয়া গেছে। আটা? হুম, শুধু আটা? শুধুই আটা। হ্যাঁ, সত্যি খুবই মূল্যবান জিনিস পাওয়া গেছে, আটা। স্যার, হ্যাঁ, স্যার এই ফটোটা দেখুন স্যার। এখানে যতগুলো লোক রয়েছে এদের মধ্যে কেউ পয়জনের ইনজেকশনটা দিয়েছে। এবার আরো একটা কাজ করো, এখানে যতজন লোক আছে না, এদের প্রত্যেকের মুভমেন্ট ট্র্যাক করো শপিং মল থেকে। খুন হওয়ার আগে এরা কোথায় ছিল, কোথা থেকে এসেছে আর কোথায় গেছে, আর খুন হওয়ার পরে দেখো এরা কোথায় কোথায় গেছে। ওকে? স্যার, আমি এই মহিলার ব্যাকগ্রাউন্ড চেক করেছি। ওনার নাম শিপ্রা, উনি একজন হাউসওয়াইফ ছিলেন। স্যার, পরেশ তো তাও একজন অপরাধী, ওর অনেক শত্রু থাকতে পারে, কিন্তু এর কার সাথে কি শত্রুতা থাকবে? কারণ তো অনেক কিছু হতে পারে পুরবী, কিন্তু এদের দুজনের মধ্যে একটা ব্যাপার কমন, এদের দুজনের ব্রেনেই একই কেমিক্যাল পাওয়া গেছে। তো ওদের দুজনের শত্রুও এক হতে পারে। কিরণের ব্যাপারে কি জানতে পেরেছো? স্যার, কিরণ শিপ্রার হাজবেন্ড ছিল, ও, আর 2 বছর আগেই মারা গিয়েছেন। স্যার, কিরণ শিপ্রাকে বেশ মারধর করতো। কোনো না কোনো বিষয় তো আছে পরেশ আর শিপ্রার মধ্যে, কোনো কমন ব্যাপার, যার জন্য এরা দুজনেও সেই খুনির টার্গেটে চলে গেছে। কি হতে পারে সেই কমন ব্যাপার? কি হতে পারে? স্যার, আমি পরেশের প্রতিবেশী হিসেবে 5 বছর ধরে আছি। স্যার, অদ্ভুত ব্যাপার স্যার, না আমি ওকে কখনো দেখেছি আর না কখনো পরিচয় হয়েছে। আর কেউ নেই ফ্যামিলিতে ওর? স্যার, ওর বাবা ছিলেন, যার মৃত্যু তখন হয়েছিল যখন জেলে ছিল। আর কেউ নেই স্যার। স্যার, শিপ্রার হাজবেন্ড খুব স্ট্রিক্ট ছিল। ওর সঙ্গে কথা বলা তো দূরস্থ, দেখা অবধি করতে দিত না। ইনফ্যাক্ট ও তো ওকে খুব মারধরও করতো। স্যার, ওর হাজবেন্ডের ডেথের পর আমি অনেকবার চেষ্টা করেছিলাম ওর সঙ্গে কথা বলার, ওর সঙ্গে দেখা করার, কিন্তু ও কোনোভাবে ইন্টারেস্ট দেখায়নি। আচ্ছা, ওনার কি কোনো কোনো কাছের বন্ধু বা কোনো আত্মীয় ছিল না? স্যার, আমার কিন্তু মনে হয় না কেউ ছিল। আচ্ছা, শিপ্রা আর পরেশ দুজনের জীবনে একটা বিষয় কমন ছিল, দুজনেই জীবনে একা ছিল, না কোনো বন্ধু না কোনো আত্মীয়। স্যার, ওই দুজনের মধ্যে একটা জিনিস কমন। কি? স্যার, আমি পরেশ আর শিপ্রার কম্পিউটার চেক করেছি, তো ওদের কম্পিউটার হিস্ট্রি থেকে জানা গেছে দুজনেই অনলাইন সাপোর্ট গ্রুপে যুক্ত হয়েছিল। আচ্ছা, অনলাইন সাপোর্ট গ্রুপ, তার মানে? স্যার, এই গ্রুপটা অ্যাকচুয়ালি ডিপ্রেশন, লোনলিনেস, ড্রাগ অ্যাডিকশন আর মাদকাসক্ত হয়ে থাকে তাদের কাউন্সেলিং করে আর তাদের সাহায্য করে। স্যার, এই শিপ্রা 2 সপ্তাহ আগে একটা গ্রুপে জয়েন করেছিল যারা বিবাহিত জীবনে কোনো সমস্যা হলে সাহায্য করে। আর পরেশ নিজের একাকিত্ব কাটানোর জন্য আগের মাসে এরকম গ্রুপে জয়েন করেছে। অদ্ভুত কোইন্সিডেন্স তো, দুজনেই একই অনলাইন গ্রুপ জয়েন করে আর দুজনের একই রকম সমস্যা হয়। জানতে পারলে কিছু এই গ্রুপের ব্যাপারে? স্যার, আমাদের সাইবার এক্সপার্ট রাজ এই গ্রুপগুলোকে ট্রেস করার চেষ্টা করছে, খুব তাড়াতাড়ি কিছু জেনে যাব। স্যার, হ্যাঁ স্যার, শিপ্রার খুন এই লোকটাই করেছে স্যার। যে সময় খুন হয়েছিল সেই সময় যত লোক উপস্থিত ছিল তাদের মধ্যে এই খুব অদ্ভুত ছিল। স্যার, যেই সময় অভিজিৎ স্যার আর পূরবী সুপারমার্কেট গেছিল ঠিক সেই সময় এই লোকটা ওখানে যায় আর ভিড়ের মধ্যে মিলিয়ে যায়, আর যখন শিপ্রা মারা যায় তখন ওখান থেকে পালিয়ে যায়। ফেডরিকা, একটা কাজ করো, আমাদের ডেটাবেস চেক করো, হয়তো এর বিষয়ে কিছু জানা যাবে, কোনো লিড পাওয়া যাবে। তার মানে স্যার এই খুনি সুপারমার্কেটে কিছু কিনতে যায়নি, কিন্তু শিপ্রাকে মারার জন্য গেছিল। হ্যাঁ রাজ, ওকে, ঠিক আছে, তুমি আমাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দাও। থ্যাংক ইউ। স্যার, সাইবার এক্সপার্ট রাজ ফোন করেছিল, ওর কথা অনুযায়ী 2টো গ্রুপ একই আইপি অ্যাড্রেস থেকে বানানো হয়েছে। ও
একই কম্পিউটার থেকে? হ্যাঁ স্যার। আইপির অ্যাড্রেস পেয়েছো? হ্যাঁ স্যার, আন্ধারেতে একটা প্রিন্টিং শপ আছে, এই গ্রুপগুলো ওখান থেকেই করা হয়েছে। ব্যাস, তাহলে অভিজিৎ তুমি আর পুরবী ওখানে যাও আর দেখো কে আছে এসবের পিছনে আর ওর কি কানেকশন আছে। স্যার। দয়া, কি ভাবছো? না স্যার, মানে পঙ্কজ তো বলল যে ওই লোকটা শিপ্রাকে মারার জন্যই এসেছিল। তাহলে ও জানলো কি করে স্যার যে শিপ্রা ওই সুপার মার্কেটে আছে আর লোকেদের ওপর হামলা করছে? ও শিপ্রাকে ফলো করছিল হয়তো। যদি ফলোই করে থাকে তাহলে অভিজিৎ আর পুরবীর ওখানে ওই সুপার মার্কেটে পৌঁছানোর আগেই ওকে মেরে চলে যেত, পরে ওকে মারতো না। অভিজিতের সুপার মার্কেটে পৌঁছতে 20 মিনিট সময় লেগেছে আর খুনিরও ওখানে পৌঁছতে একই সময় লেগেছে। তার মানে হলো এই দুজনকেই খবর একই সময়ে পৌঁছানো হয়েছে। আচ্ছা স্যার, এটা নয় তো যে ইনফরমেশন খুনির কাছে আমাদের এখান থেকেই গেছে? আমাদের এখান থেকে ইনফরমেশন? হ্যাঁ, হতে পারে। দয়া, এটা আবার হয়নি তো যে যখন আমরা পরেশকে হসপিটালে দেখতে গিয়েছিলাম তখন খুনি ওখানে ছিল আর আমাদের কথা শুনতে পেয়েছে? তাহলে খুনি হসপিটালে করছিল কি? দয়া, পরেশ খুনির হাত থেকে প্রথমে তো বেঁচে গেছে। হতে পারে খুনি নিজের অসম্পূর্ণ কাজ করার জন্য হসপিটালে যেতে পারে, পরেশকে শেষ করে দিতে চেয়েছ সেই জন্য। ডক্টর, আপনি কি এই লোকটাকে দেখেছেন? না। দাদা, এই লোকটাকে একটু দেখুন। এই হসপিটালে একে কোথাও দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, একে তো আমি দেখেছি। কোথায় দেখেছেন? ওই যে ওখানে ওখানে ওয়েটিং রুমে। এখানে কেউ এসেছিল নাকি? না স্যার, এখানে কেউ আসেনি। ঠিক আছে। হ্যাঁ দয়া। স্যার, পরেশ তো ঠিক আছে, কিন্তু ওই খুনিকে এখনো দেখা যায়নি। কোথাও নিশ্চয়ই লুকিয়ে আছে দয়া, সঠিক সময়ের অপেক্ষা করছে। স্যার, হ্যাঁ, ওয়েটিং রুমে চেক করেছি স্যার, ওখানে কেউ নেই। ও তো এখানেই আছে, কিন্তু কোথায় কোথায় লুকিয়ে বসে আছে? এই, দাঁড়া! এই, সরে যাও। কোথায় পালাবি? দাঁড়া! এই, দাঁড়া! মাই গড! হ্যাঁ ভাই, কি পেলে? স্যার, এই দুটো সাইট ডিলিট করে দেওয়া হয়েছে, এগুলো আর অপারেশনাল নেই। মানে অপরাধী প্রমাণ লোপাট করে দিয়েছে? হ্যাঁ স্যার, কিন্তু স্যার কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস আমি আপনাকে বলতে পারি। কি? এটা দেখুন স্যার, এই আইপি অ্যাড্রেস থেকে, এই কম্পিউটার থেকে সেই একই রকমের আরও 6টা অনলাইন সাপোর্ট গ্রুপ তৈরি করা হয়েছে। তো লোকেদের ফাঁসানোর জন্য এরকম অনেক গ্রুপ বানানো হয়েছে? হ্যাঁ স্যার, আর স্যার গ্রুপ ডিটেলসগুলো আমি চেক করে নিচ্ছি। মানে স্যার, পরেশ আর শিপ্রা ছাড়া আরও অনেক মানুষ আছে যাদেরকে এরা ফাঁসিয়েছে। কিন্তু স্যার, উদ্দেশ্য কি হবে এই ধরনের সাইট বানিয়ে মানুষকে টার্গেট করার? ওই কেমিক্যাল রিলেটেড কিছু হবে। আচ্ছা, রেজিস্টারে কিছু পেলে তুমি? হ্যাঁ স্যার, গত 3 মাসে 85 জন এই কম্পিউটার ব্যবহার করেছে। সবার ডিটেলস চেক করতে হবে। ঠিক আছে স্যার, এটা দেখুন, 6টার মধ্যে 5টা গ্রুপ ডিলিট করে দেওয়া হয়েছে, কিন্তু এখনো একটা সাপোর্ট গ্রুপ অ্যাক্টিভ রয়েছে আর এখনো ওটা অপারেটেড হচ্ছে। এনহ্যান্সিং দ্য লাইফ অফ লোনলি পিপল, মানে এটা পরিষ্কার। গ্রুপ বানানো হয়, একাকিত্বে থাকা লোকেদের ফাঁসানো হয়, আর গ্রুপটাও ডিলিট। তাহলে ওরা আরো একটা শিকার খুঁজছে। একটা কাজ করা যাক, পুরো কিছু জানতে পারলে এই লোকটা সম্পর্কে? এখনো পর্যন্ত কিছু না। ওয়ালেট ছাড়া এর কাছে আর কিচ্ছু পাওয়া যায়নি, মোবাইল ফোনও নয়। তার মানে আমাদের কাছে কোনো প্রমাণ নেই? না দয়া,
যতটা সোজা ভাবছো ততটা নয়, অনেক বড় ষড়যন্ত্র আছে এর পেছনে, অনেকগুলো লোক এতে ইনভলভ আছে। এ তো স্যার এই খেলার বোরে মনে হচ্ছে, তাও ভাড়া করা। আর এই কেসের মাস্টারমাইন্ড এখনো বাইরে ঘুরছে, নতুন শিকারের খোঁজে ঘুরছে। খুব তাড়াতাড়ি খুঁজতে হবে স্যার একে। এসো পঙ্কজ, সাবধানে, আস্তে আস্তে। এসব কি শালুকে? কেন স্যার আপনি এ কি খেলা খেলছেন পঙ্কজের সঙ্গে? না না, এটা কোনো খেলা নয়। আমি প্রথমেই বলেছিলাম না এই কেসটা খুবই জটিল, খুবই কমপ্লিকেটেড। মনে আছে তো আমি বলেছিলাম যে পরেশের আর ওই মহিলার মস্তিষ্কে একটা অদ্ভুত ধরনের কেমিক্যাল পাওয়া গেছে। হ্যাঁ, আমি ওই কেমিক্যালটাকে টেস্ট করে দেখেছি আর সেটা পঙ্কজের শরীরে ইনজেক্ট করে দিয়েছি। হোয়াট? আরে তুমি পাগল হয়ে গেছো শালুকে? ওর যদি কিছু হয়ে যায়? আরে কিচ্ছু হবে না ভাই, বিলিভ মি, আমি পাগল নাকি? পঙ্কজ, এবার চোখটা খোলো, দেখো তোমার সামনে কে দাঁড়িয়ে আছে। এটা তো ফ্রেডি স্যার। গ্রেট, এটা ফ্রেডি স্যার তো? এবার এদিকে দেখো পঙ্কজ, এখানে কে দাঁড়িয়ে আছে? এটা কি করে হতে পারে? এটাও ফ্রেডি স্যার, এখানেও ফ্রেডি স্যার। তার মানে শালুকে পরেশ আর শিপ্রার সঙ্গেও এরকমই হয়েছে? স্যার বন্ধ করো, ফ্রেডি স্যার। পটিটা লাগিয়ে নাও, ভালো করে চোখটা বেঁধে নাও। দেখলে তো, এটাকেই ফেবলিক সিমটম বলে। এই সিমটমে মানুষের একই চেহারা সব জায়গায় সে দেখতে পায়। সেই মানুষটার চেহারা যাকে হয়তো সে সবচেয়ে বেশি ঘৃণা করে অথবা যাকে সে সবচেয়ে ভয় পায়। পঙ্কজ, তুই আমার উপরে এত রেগে আছিস ভাই? আরে স্যার, আপনার ওপর রাগ কেন করতে যাব? আপনাকে তো আমি ভয় পাই। পঙ্কজকে আমি ওই কেমিক্যালটার একটুখানি ডোজ দিয়েছি, সেই জন্য এর ওপর অতটা প্রভাব বিস্তার করেনি যেমন ওদের ওপর করেছিল। পরেশ আর শিপ্রাকে এত বেশি ডোজ দেওয়া হয়েছিল যে ওদের মস্তিষ্কে গভীর প্রভাব পড়েছিল আর সাইকোসিস লেভেলে পৌঁছে গেছিল। এই জন্য ওরা এমন রিয়াক্ট করছিল যেন যেন সামনে ভূত দাঁড়িয়ে আছে। তার মানে হলো যে আস্তে আস্তে পরেশের মাথা থেকে এই কেমিক্যালের প্রভাব যখন কমতে থাকবে তখনও নর্মাল হয়ে যাবে আর আমরা অপরাধীকে ধরার রাস্তা পেয়ে যাব। হতে পারে, কিন্তু নিশ্চিত বলা যাবে না। আর হ্যাঁ, আমি এটাও বলতে পারবো না যে এই কেমিক্যালটার প্রভাব কাটতে কতটা দেরি হবে। আমরা পরেশের ঠিক হওয়া পর্যন্ত অপেক্ষা করলে অনেক দেরি হয়ে যাবে। আমাদের অন্য কোনো রাস্তা খুঁজতে হবে, অন্য কোনো রাস্তা। হ্যাঁ পূরবী? স্যার, আমি ওই অনলাইন গ্রুপে রেজিস্টার করে নিয়েছি আর ডিটেলসটাও পুরো পরেশ আর শিপ্রার মতনই দিয়েছি। নো ফ্রেন্ডস, নো ফ্যামিলি, একদম একা। ওরা এরকমই লোক খুঁজছে। এই এটা এটা হলো তোমার ট্র্যাকার। এটা থেকে জানতে পারবো তোমার মুভমেন্টের ব্যাপারে। আর এটা তোমার ক্যামেরা। আমাদের কাছে এই ওয়ালেটটা আছে স্যার, ওই লোকটাকে চেনার আর ওর আসল রূপ জানার জন্য। আর কিছু জিনিস পাওয়া গেছে। পেট্রোল পাম্পের বিল, এটা হোটেলের ম্যাচ বক্স, আর এটা কিনা ম্যাচ বক্স। এই নাম্বারটা কিসের? সেলফোনের মনে হচ্ছে। স্যার আমি এই পেট্রোল পাম্পে গেছিলাম, ওখান থেকে জানতে পারলাম যে এই লোকটা মাসে 2 বার এখানে আসে। আর সিসিটিভি ফুটেজে আমি দেখলাম যে ওই লোকটা বাইকে প্রত্যেকবার নতুন নতুন নাম্বার প্লেট লাগিয়ে আসে। আচ্ছা। হ্যাঁ, আর পেমেন্ট ক্যাশে করে। আর স্যার, এই ম্যাচ বক্সটা যেই হোটেলের, সেখানেও আমরা জিজ্ঞাসাবাদ করেছি। ওই লোকটা মাসে প্রায় 5-6 বার ওখানে খাবার খেতে যায় আর পেমেন্টও করে একেবারে ক্যাশে। স্যার এই নাম্বারের ব্যাপারে আপনি জিজ্ঞেস করছিলেন, বারে একটা মেয়ে আছে ওখানেই কাজ করে। ও বলছিল যে লোকটার নাম নাকি অশোক, আর 1-2 বার ওনার সঙ্গে দেখা হয়েছে, তারপরে কোনোদিন দেখা হয়নি। তার মানে আমাদের কাছে এই অশোকের ব্যাপারে শুধু এই ইনফরমেশনটুকু আছে। একটা কাজ করি, এই যে যত লোকেশন আছে না, পেট্রোল পাম্প, বার আর এই হোটেলস, দেখি কোনটা কোথায়। একটু ম্যাপটা দেখাও।
এই যে ওই জায়গাটা যেখানে ওই পেট্রোল পাম্পটা আছে। স্যার এখানে বার আছে। আর স্যার এটা হোটেল। বার, এটা হোটেল আর পেট্রোল পাম্প। দয়া, স্যার এরকম মনে হচ্ছে না? দেখো, এই পুরো পুরো লোকেশনটাই এখান থেকে 1 কিলোমিটারের মধ্যেই রয়েছে। হতে পারে স্যার ওর বাড়ি কিংবা অফিস এই জায়গার আশেপাশেই হবে। আর ইউ রেডি? আই এম রেডি স্যার। চলো স্যার। হ্যাঁ, স্যার আমি রেডি। বাহ, দারুণ গেট আপ করেছো তো। ওর বাড়ির কি ব্যবস্থা করলে? স্যার পূরবীর জন্য ভাড়ায় 1 সপ্তাহের জন্য রুম নিয়েছি। আই মিন আলপার জন্য। আলপা, ঠিক আছে, গুড। কিন্তু পূরবী খুব সজাগ থাকবে। ওদের ফার্স্ট স্টেপ কি আমরা জানি না। হ্যাঁ স্যার। গুড লাক। থ্যাংক ইউ স্যার। এবার একটা কাজ করা যাক, এই 1 কিলোমিটার রেডিয়াসের মধ্যে ওই অশোকের ফটোগ্রাফটা দেখাও, সবাইকে দেখাও। হয়তো এমন কেউ থাকবে যে ওকে চেনে। পূরবী হ্যাঁ স্যার। খুব সজাগ থাকবে। এখানে তো সব ঠিক আছে। হ্যাঁ বলুন। ওই আমার পেছনে না কিছু গুন্ডা লেগেছে, আমি ভেতরে আসতে পারি প্লিজ? 1 মিনিট। হ্যাঁ এসো এসো, তাড়াতাড়ি এসো। কি হচ্ছেটা কি তোমার? আরে, এ তো অদিতি, শিপ্রার প্রতিবেশী। আসলে আমার পেছনে না কিছু গুন্ডা লেগেছে, আমি কিছু বুঝতে পারছিলাম না, সেই জন্য আপনার ঘরে চলে এসেছি। কোনো ব্যাপার না। থ্যাংক ইউ মিস। আলপা। আর তুমি? অদিতি। বসো। আপনি প্লিজ আমাকে 1 গ্লাস জল খাওয়াবেন প্লিজ? এক্ষুনি আনছি। চিন্তা করিস না, বাজে কিছু দিইনি, বেশি কষ্ট দেব না আমি তোকে। পূরবী, হ্যাঁ স্যার। কি শিপ্রার প্রতিবেশী অদিতি? স্যার আমি এক্ষুনি ওখানে যাচ্ছি। না স্যার, অশোকের ব্যাপারে এখনো জানতে পারিনি। ইয়েস স্যার। সবকিছুই তো প্ল্যান অনুযায়ী চলছে। এবার দেখব অদিতি পূরবীকে কোথায় নিয়ে যাচ্ছে। আরে, এ কি দেখছি, ট্র্যাকার এক জায়গায় আছে, মুভ করছে না। এটা আবার হয়নি তো যে ওরা ট্র্যাকারের ব্যাপারে জানতে পেরে গেছে, বের করে ফেলে দিয়েছে? মাই গড, এবার আমরা পৌঁছবো কি করে এদের কাছে? নাও, তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, এবার লক্ষ্মী মেয়ের মতো ওষুধটা খেয়ে নাও। আর তুমি একদম টেনশন করবে না, আমি তোমাকে একদম বেশি কষ্ট দেব না। কে তুমি? ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে। চিন্তা করো না, আমি তোমাকে কষ্ট দেব না। ছাড়ো আমাকে। আমি তোমাকে বারণ করেছিলাম না? কিছুদিনের জন্য নতুন লোকেদের আনতে বারণ করেছিলাম। সিআইডি আমাদের পাগলের মতো খুঁজছে। আমরা অসাবধান হলে তার অনেক দাম দিতে হবে। স্যার অদিতির বাড়ি বন্ধ ছিল,
তালা ভেঙে আমরা ঘরে ঢুকলেও কিছু পাইনি স্যার। এই অশোকের ব্যাপারেও কিছু জানতে পারছি না। স্যার আমার মনে হচ্ছে এগোনোর সব রাস্তা বন্ধ হয়ে গেছে। না ফেডরিক, আমাদের জন্য কোনো রাস্তা বন্ধ হয়নি। সিআইডির লোক রাস্তা তৈরি করে। স্যার ওরা পুরোবিকে কেমিক্যাল ইনজেকশন না দিয়ে দেয়? না, কিচ্ছু করবে না ওরা, পুরবীর কিচ্ছু হবে না। কিছু একটা ব্যাপার আমরা মিস করছি। কিছু একটা ব্যাপার আছে যেটা আমরা মিস করছি। সেটা কি হতে পারে ব্যাপারটা? স্যার ওই কাপড়ের টুকরো যেটা আমরা শুভর হাতে পেয়েছিলাম, ওটার মধ্যে আটা পেয়েছিলাম আমরা। হ্যাঁ স্যার, আটা। যখন আমি রাস্তাতে অশোকের ব্যাপারে সবাইকে জিজ্ঞাসা করছিলাম, হ্যাঁ, তখন সেখানে আমি একটা আটা কল দেখতে পাই, আর তার পিছনে একটা পুরনো বিল্ডিংও রয়েছে। তাহলে সেই লোকটা যে পরেশের উপর হামলা করেছিল, ওই আটা চাকিরই আশেপাশে কোথাও থাকে ও। ওই জন্যই তো ওর শার্টে আটা লেগেছিল। আর এটাও তো হতে পারে স্যার, পরেশের ওপর যে হামলা করেছিল সে অশোক। স্যার সেই কাপড়ের টুকরোটাও অশোকেরই হতে পারে। এটাও হতে পারে যে পরেশকে যে আক্রমণ করেছিল আর এই অশোক দুজনেই একই গ্যাংয়ের হয়ে কাজ করে, আর এই গ্যাংটা আটা কলের আশেপাশেই থাকে। সবাইকে ওই আটা চাকির আশেপাশে পাবে অভিজিৎ, আর পুরবীকেও ওই আটা চাকির আশেপাশে। কেউ নিজের জায়গা থেকে নড়বে না, কেউ না। পুরবী কোথায়? অদিতি, পুরবী কোথায়? সব নার্স এবং ডক্টররা এইদিকে চলে এসো। চলে এসো। এসো তুমিও, চলো তাড়াতাড়ি। ডক্টর অদিতি, পুরবী কোথায়? পুরবী কোথায়? তোমার পুরবী আমার কাছে আছে এসিপি। আরে তুমি? হ্যাঁ, আমি। যাকে তোমরা এদিক ওদিক খুঁজছিলে না, সে তোমাদের সঙ্গেই ছিল। আমাকে দেখে এখন আফসোস হচ্ছে তো? আমি জানতাম সিআইডি কোনো কাজ ফেলে রাখে না, তাই আমি আমার প্রতিটা পদক্ষেপ ভেবে চিন্তে নিয়েছি। কিন্তু এই অদিতির বোকামির জন্য সবকিছু গোলমাল হয়ে গেল। আর আর আমাকে ফাঁসানোর জন্য তোমরা তোমাদের অফিসারকে আমার এখানে পাঠিয়েছো। কিন্তু এখন ও আমার জালে ফেঁসে আছে, আর ওই আমাকে এখান থেকে বের করে নিয়ে যাবে। তোমার কি মনে হচ্ছে পুরবীকে সামনে রেখে তুমি আমাদের থেকে বেঁচে যাবে? না, মনে হয় না। এমনটাই হবে। যদি তোমরা তোমাদের এই বাহাদুর অফিসারকে জীবন্ত দেখতে চাও, তাহলে আমাকে যেতে দাও। না হলে আমি এই কেমিক্যাল ওর ভেতরে ইনজেক্ট করে দেব। আর তারপরে কি হবে তোমরা সবাই জানো। এসব তুমি কেন করছো? হ্যাঁ, আমার ছেলে রবির জন্য। নিজের ছেলের জন্য? হ্যাঁ, আমার ছেলের পার্কিনসন নামের রোগ আছে। আমি আমার কেমিক্যাল দিয়ে ওই রোগের ওষুধ খুঁজছি। আর আমি যে ফার্মা কোম্পানিতে কাজ করি, তারা মানুষের উপর প্রয়োগ করতে দিচ্ছে না। সেই জন্য তুমি কায়দা করে লোকেদের ভাসিয়ে তাদের উপরেই এক্সপেরিমেন্ট করতে শুরু করে দাও। যদি আমি এটা না করি, তাহলে আমি সঠিক ওষুধ বার করতে পারবো না। কি করে আমি জানতে পারবো যে এই কেমিক্যালের রিঅ্যাকশন মানুষের উপর কি হতে পারে? আর তাই তুমি সাপোর্ট গ্রুপে এমন এমন লোকেদের পছন্দ করতে যে একলা থাকতো, যাতে ও উধাও হয়ে গেলেও কেউ জানতে না পারে, আর তুমি ওর ওপর নিজের এক্সপেরিমেন্ট আরাম করে করতে পারবে। হ্যাঁ, একাকিত্বে ভোগা মানুষজনকে আমি নিজের সাপোর্ট গ্রুপে এনে ফাঁসিয়েছি, আর ওদের উপর এক্সপেরিমেন্ট শুরু করেছি। কিন্তু এদের ভুলের জন্য ও এখান থেকে পালিয়ে গেছে, আর তোমরা এসে ঢুকেছো। না হলে আমার প্ল্যান কখনো ভুল হয় না। সেই জন্যই তুমি ওকে মারতে চাইছিলে। আমি তো ওকে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ মেরে ফেলতাম, কিন্তু ওই আর্কিটেক্ট মাঝখানে চলে এলো। ওখানে তো তোমাকেও আহত অবস্থায় পাওয়া গিয়েছিল। ব্যাপারটা কি ছিল? পরেশকে ছুরি মারা মাত্র আমি লোকেদের আওয়াজ শুনতে পেলাম। আমি ওখান থেকে পালাতে চেয়েছিলাম, আর তাড়াহুড়োতে তোমার পা পিছলে যায় আর সোজা তুমি নিচে পড়ে যাও। আমি তো ওখান থেকেও পালাতাম, কিন্তু আমার ওই ভেঙে যাওয়া পায়ের জন্য আমি পালাতে পারিনি। আর তাই তুমি ভিকটিম হওয়ার নাটক করলে, যাতে তুমি সেফও থাকো আর কারোর তোমার উপর সন্দেহ হবে না।
আর তখন তোমাদের নজর আমার ওপর পড়ে। আর ওই শিপ্রা, ওকে তো তুমি কিডন্যাপ করনি, ও তো সুপার মার্কেটে ঘুরছিল। সাপোর্ট গ্রুপের মধ্যে থেকে অদিতি শিপ্রাকে বেছে নেয়, আর আমরা ঠিক করি আমরা ওকে কিডন্যাপ করব না, চুপচাপ এই ট্রাক ওকে দেব। খেলোয়াড় তো তুমি খুব ভালো, কিন্তু একটু কাঁচা, না হলে আমাদের জন্য তুমি প্রমাণ ছাড়তে না। মনে আছে তো তোমার ওই শার্ট, সেটার একটা টুকরো, কাপড়ের টুকরো, সেটার ওপর যে আটা লেগেছিল না, ব্যাস ওটার সূত্র ধরে তোমার কাছে আমরা পৌঁছে গেছি। রবি, রবি ঠিক আছো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি কি করেছো একবারও ভেবে দেখেছো? হ্যাঁ, নিজের ছেলেকে বাঁচানোর জন্য জানি না তুমি কত নিরীহ লোকের প্রাণ নিয়ে খেলা করেছো, আর এটা ভেবে দেখোনি যে কোনটা ঠিক আর কোনটা ভুল। তোমার ছেলের জন্য তো আমরা খুব ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা করব, কিন্তু তোমাকে জেলের গড়াদের পেছনে পাঠিয়ে দেব, হয়তো ততক্ষণে ফাঁসির হুকুম হয়ে যাবে। অঞ্জলি, will you marry me? বিয়ে করবে তুমি আমাকে? তুমি সত্যি আমায় বিয়ে করতে চাও? Oh God, of course I will marry you. স্যার, স্যার কিছু আওয়াজ আসছে এদিক থেকে। স্যার, স্যার, বেঁচে আছে, এর শরীরে ছুরির আঘাত আছে, হসপিটালে নিয়ে যেতে হবে। চলো ওকে গাড়িতে ওঠাও। পঙ্কজ, তাড়াতাড়ি নিয়ে এসো। স্যার, স্যার আমাদের তো বলা হয়েছিল রেস্টুরেন্টের ভিতরে কাউকে ছুরি মারা হয়েছে, এখানে তো এটা। তাড়াতাড়ি নিয়ে যাও। আমাদের মার্ডারের ফোন এসেছিল, কিন্তু এই লোকটা তো এখনো বেঁচে আছে। তার মানে স্যার, খুনি দুজনকে অ্যাটাক করেছে, একজনকে রেস্টুরেন্টের ভেতরে মেরেছে আর একজনকে এখানে। চলো গিয়ে দেখি। সাবধানে। সাবধানে। স্যার, সিআইডি স্যার, আমি আপনাদের কল করেছিলাম, আমি এখানকার ম্যানেজার। বডি কোথায়? ওইদিকে স্যার, চলুন। এখানে হোটেলের বাইরে একজন আহত লোক পড়েছিল, কেউ ছুরি দিয়ে ওকে আঘাত করেছে। আপনারা জানতেন না? কি বলছেন, আমাদের হোটেলের সামনে? স্যার, এখনো হোটেলের ভেতরের মার্ডারটা নিয়ে আমি চিন্তায় রয়েছি, আর বাইরে আর একটা খুন হয়ে গেল। কোনো খুন হয়নি, ওনাকে হাসপাতালে পাঠানো হয়েছে। মনে হচ্ছে কেউ ছুরি মারা হয়েছে। কি অস্ত্র ছিল, কেউ কিছু দেখেছে? হ্যাঁ, বড় একটা ছুরি ছিল, কিচেন নাইফ। এই রেস্টুরেন্টের কিচেনের ছুরি ছিল? না, আমাদের রেস্টুরেন্টে ছিল না।
এই আহত হওয়ার আগে কি ইনি আপনাকে কিছু বলেছিলেন? না স্যার, আমরা কথা বলছিলাম আর হঠাৎ করেই যতীনের পিঠে আঘাত করলো আরও পালিয়ে গেল। ওই লোকটার মুখ দেখেছো? কেমন দেখতে ছিল? না স্যার, মুখটা তো দেখতে পাইনি। অ্যাকচুয়ালি ও মুখের ওপর একটা মাস্ক পরেছিল। আর ওই সুপার হিরোরা পরে না, কাঁধ দিয়ে ঝোলানো একটা মাস্ক আর কেপ পরে এসেছিল, মানে ও নিজেকে লুকোতে চাইছিল। আচ্ছা অঞ্জলি, আপনি কি জানেন যতীনের সঙ্গে কারোর কি কোনো শত্রুতা ছিল? না স্যার, ও খুবই সহজ সরল, ওর সাথে কারো শত্রুতা ছিল না। আচ্ছা, এই ছবিটা দেখুন। এই লোকটাকে চেনেন আপনি? একেও ছুরি দিয়ে আক্রমণ করা হয়েছে, হয়তো এই খুনি কাজটা না করেছে। না, একে আমি আগে কখনো দেখিনি। সিসিটিভি ক্যামেরা আছে রেস্টুরেন্টে? স্যার অ্যাকচুয়ালি মেইন এন্ট্রান্সে রয়েছে। কিন্তু কেন? কারণ যেমন আপনারা বললেন যে কেপ আর মাস্ক পরে কোনো লোক যদি রেস্টুরেন্টের ভেতরে আসে তাহলে সিকিউরিটি ওকে বাইরে আটকাতো। তার মানে ও নর্মাল কাপড়ে এখানে এসছে, তারপরে ওয়াশরুমে গিয়ে কাপড় চেঞ্জ করে নিয়েছে। হতে পারে। এই কেপের পিছনেও কি কাপড় পরেছিল মনে আছে আপনার? স্যার ওটার তলায় ও কালো রঙের জামা কাপড় পরেছিল। সিসিটিভি ফুটেজ থেকে আমরা পেয়ে যাব যে কতজন লোক এখানে কালো কাপড় পরে এসেছিল। হ্যাঁ পঙ্কজ, গুড গুড, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে? ওই লোকটা এখন ভালো আছে। ওর নাম হলো মিহির। গিয়ে দেখি ওকে ওই মাস্ক পরা লোকটাই মেরেছিল নাকি অন্য কেউ। তোমার এখন শরীর কেমন আছে? অনেকটা বেটার স্যার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যে তোমাকে ছুরি মেরেছিল তাকে চেনো তুমি? না স্যার, ওর মুখের ওপর অদ্ভুত ধরনের একটা মাস্ক ছিল। যখনই আমি কার পার্ক করে রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলাম, হঠাৎই ও আমার সামনে চলে আসে আর আমাকে ধাক্কা মারে। আর আমার হাতে যে গিফট ছিল, ক্রিস্টাল ভাস, সেটা ভেঙে যায়। আরে দেখে চলতে পারেন না? হ্যাঁ, আমার জিনিসটা ভেঙে দিলেন। কি দেখতে পান না নাকি কানা? কি? ও পালানোর জায়গায় তোমার কাছে এলো আর ছুরি ঢুকিয়ে দিল? হ্যাঁ স্যার। আর তুমি ওকে চিনতেও না। এই বাইকটা কেমন ছিল মনে আছে? ওর কালার, নাম্বার? যতদূর মনে পড়ছে কালো কালারের। আর ওই বাইকের নাম্বারটা আমি দেখতে পারিনি স্যার। হ্যালো, কি? কোথায়? এই যে স্যার। এইসব কি করে হলো? স্যার, আমরা চা খেতে বেরিয়েছিলাম, তো রামু এখানে ওই একলাই ছিল। আমরা যখনই ফিরে আসলাম তো দেখলাম যে এই কে তুমি? এই কি করলে? এই ধরো ধরো, এই কে? স্যার আমরা ধরার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু স্যার ও পালিয়ে যায় আমাদের হাত থেকে। স্যার, এই খুনের তো মনে হয় মাথা খারাপ আছে, অকারণে খুন করছে। কোনো কিছুই অকারণে হয় না পঙ্কজ। যে কোনো জিনিস যতই অদ্ভুত হোক না কেন, তার পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই থাকে। কিন্তু এদের তিনজনকে মারার কারণ কি হবে? যতীন, মিহির, রামু, এদের তিনজনের কোনো কানেকশনই নেই। একটা কানেকশন আছে পঙ্কজ। কি স্যার? পার্পল কালার, বেগুনি রং। বেগুনি রং? স্যার বুঝলাম না। এই যে তিনজন যাদের উপরে হামলা করা হয়েছে, এই মিহির, যতীন আর এই রামু, এদের মধ্যে একটা জিনিস কমন, এরা তিনজনেই পার্পল কালারের ড্রেস পরে রয়েছে। একটা রং কেউ এত অপছন্দ করতে পারে যে খুন করে ফেলবে? এর উত্তর তো এই মাস্ক পরা লোকটাই দিতে পারবে। আর যতক্ষণ ধরা না পড়ছে, এই শহরে এখন প্রত্যেকের জীবনই বিপদে যারা বেগুনি রঙের ড্রেস পরে রয়েছে। এখানে বাইক পড়েছিল মানে
ওখানে কাঁচের কিছু টুকরো দেখতে পাচ্ছি, মনে হচ্ছে বাইকের টুকরো হতে পারে ওটা। এই কাঁচ বাইকের হেডলাইটের। এই দেখো, এই গ্লাসটা এখানে বাঁকা। এটা আবার কিরকম হেডলাইট? এরকম মেকানিজম আগে কখনো দেখিনি। এক মিনিট। কিছুদিন আগে আমি পড়েছিলাম এইরকমই হেডলাইটের সম্পর্কে। আবার চেক করতে হবে। স্যার রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজ থেকে এই 6 জনের ছবি পেয়েছি। উনি এদের 6 জনের মধ্যে কেউ হবে, কিন্তু কে? দেখো, এই 6টা ফটো যে পেয়েছি তাদের মধ্যেই নিশ্চয়ই কেউ খুনি। মেতে আছে যে যার কাজ নিয়ে। আমার বার্থডে, আমাকে উইশ করার কারো কোনো খেয়াল নেই। এই হচ্ছে বন্ধুত্বের নমুনা। আরে ডক্টর সালুখে, আপনি কখন এলেন? 50 বছর আগে। 55 বছর আগে? হ্যাঁ, 55 বছর আগে। তবুও সেটা মনে নেই। আরে এসে চুপচাপ দাঁড়িয়েছিলেন কেন? গলা খারাপ ছিল নাকি? আমার কোনো গলা খারাপ নয়। আর আমি কোথায় চুপ করেছি? তোমরা তো চুপ করে আছো। আরে বড় যদি কোনো সূত্র পেয়ে থাকো তাহলে বলে ফেলো। তোমাদের জীবনে শুধু প্রমাণ আর প্রমাণ, আর কিচ্ছু নেই। আরে জীবনে আরো অনেক কিছু আছে ভাই, আরো অনেক কিছু আছে। আবার কি থাকবে? কিচ্ছু না। প্রমাণ চাই তো, প্রমাণ এনেছি। আরে এ তো অদ্ভুত লোক। ওই যে ছুরি দিয়ে আঘাত করেছিল না, সেটা একটা আনাড়ি, কোনো প্রফেশনাল লোক নয়। আচ্ছা, আর এটা আপনি কি করে জানতে পারলেন? যেভাবে ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল সেটা দেখে জানতে পেরেছি। আনাড়ির মতো ছুরি চালানো হয়েছে, কোনো ভাবনা চিন্তা না করে। আরে ডক্টর সালুকে, আপনি এখানে? আমি এক্ষুনি আপনার কথা ভাবছিলাম। তুমি আমাকে মনে করছিলে? থ্যাংক ইউ দয়া, অন্তত তুমি আমাকে মনে করেছো। কি মনে আছে? কি মনে আছে? বলো দয়া, কি মনে করার কথা? এই লোকেদের কি মনে করিয়ে দিতে হবে বলো। ডক্টর, আপনার ওই উপহার এনেছো? দেখাও ভাই, সবার সামনে দেখাও। না, ওই উপহারটা আমি ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দিয়েছি। এক মিনিট। আরে ভাই, তুমি কোন গিফটের কথা বলছো আর কিসের জন্য? ডক্টর সালুখের কি আজকে বার্থডে? আরে ওটা বার্থডে গিফট নয়, কাজের গিফট। ডক্টর কেস 415 এর ব্যালিস্টিক রিপোর্টটা চেয়েছিল, তাই ওটা আমি পাঠিয়ে দিয়েছি। ফরেনসিক ল্যাবে আছে ডক্টর। ও, তুমি এই উপহারের কথা বলছিলে? ব্যালিস্টিক রিপোর্টের কথা? হ্যাঁ, ব্যালিস্টিক রিপোর্ট, এটা কি একটা উপহার হলো? তাহলে আপনি কি ভেবেছিলেন ডক্টর? মানে কিচ্ছু না, ছাড়ো, সব বাদ দাও। আরে ডক্টর, আরে বাদ দাও ভাই, ব্যাস ওদের শোনাও তোমার যা শোনানোর আছে। আরে সালুখের আবার হলোটা কি? হয়তো এই কেস নিয়ে কোনো টেনশনে আছে, সেই জন্য। স্যার, ওই যে বাইকের হেডলাইটের ভাঙা কাচের টুকরোটা পেয়েছিলাম স্যার, ওটা একটা বিশেষ ধরনের হেডলাইট স্যার। এর নাম হচ্ছে অ্যাডাপ্টার সেন্সর হেডলাইট। আর এতে এই যে মেকানিজমটা আছে স্যার, এটা সেন্সরের মতো কাজ করে। এটা কিরকম হেডলাইট স্যার? এটা একটা বিশেষ ধরনের হেডলাইট পঙ্কজ। এই হেডলাইট ক্যালকুলেট করে নেয় যে বাইক কত অ্যাঙ্গেলে টার্ন নেবে, আর সেই হিসাবেই ও আলোটা ফেলে যেখানে সাধারণ বাইকের হেডলাইটের আলো পৌঁছয় না স্যার। স্যার, তাহলে এই হেডলাইটের সাহায্যে আমরা অপরাধীকে ধরতে পারবো? হ্যাঁ পুরবি, কারণ এটা খুব দামি মেকানিজম। আর এখনো পর্যন্ত ইন্ডিয়াতে একটাই বাইক কোম্পানি আছে যাদের কাছে এটা আছে, আর শহরে ওদের মাত্র 2টো শোরুম আছে। তাহলে বেশ, একটা শোরুমে তুমি যাও, আর একটা শোরুমে অভিজিৎ যাবে। স্যার, ওকে স্যার। কোন বাইক দরকার? ব্যাস শুধু পছন্দ করুন, চাবি আমি আপনার হাতে তুলে দেবো। ইএমআই তে পাওয়া যায়? হ্যাঁ নিশ্চয়ই স্যার, পাওয়া যায়। এক মিনিট। আমরা এখানে বাইক কিনতে আসিনি, আমরা সিআরডি থেকে এসেছি। আপনি আপনার ম্যানেজারকে ডেকে আনুন। হ্যাঁ বলুন, কি বলতে চান? দেখুন স্যার, আপনাদের এই বাইকে নতুন ধরনের যে লাইট এসেছে না, এই অ্যাডাপটিভ সেন্সর লাইট, আমরা সেই সমস্ত কাস্টমারদের খুঁজছি যাদের আপনি এরকম লাইট লাগানো বাইক বিক্রি করেছেন। স্যার, এইরকম হেডলাইট না স্যার, এখনো তো শোরুমে আসেনি, আর না তো এরকম বাইক আমরা বিক্রি করেছি। এরকম হেডলাইট তো আপনাদের কোম্পানিই বানায়। দেখুন, 2টো খুন হয়েছে, আর ক্রাইম সিনে এইরকম হেডলাইটের টুকরো পেয়েছি আমরা। যদি আপনি বাইক বিক্রি না করেন তাহলে টুকরোটা পেলাম কি করে ওখানে? বলতে পারবো না স্যার কি করে গেল। ওই হেডলাইট তো এখনো পর্যন্ত ইন্ডিয়াতেই আসেনি, 5 দিন পরে আসবে। আপনারা চাইলে খোঁজখবর নিয়ে দেখতে পারেন। এই ফটোগুলো দেখুন, এদের মধ্যে কাউকে চেনেন আপনি?
না স্যার, আমি তো এদের মধ্যে কাউকেই চিনি না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, কি ব্যাপার? স্যার ওই ম্যানেজার মিথ্যে কথা বলছে। ম্যানেজার মিথ্যে কথা বলছে মানে? স্যার ওই হেডলাইটের 3টে পিস এসেছিল আমাদের শোরুমে ট্রায়ালের জন্য। স্যার ট্রায়ালের পরে একদিন হঠাৎ করেই সব উধাও হয়ে গেল। স্যার এই ম্যানেজারই দিয়েছে ওই 3টে পিসেস নিজের বন্ধুদের আর নিজের রিলেটিভদের। এই ফটোগুলোর মধ্যে কাউকে চেনো তুমি? এই দেখো। স্যার, স্যার এ তো সানি, ম্যানেজারের ছেলে। ম্যানেজারের ছেলে? সানি কোথায়? সানি ঘরে রয়েছে। ঘরের ভেতর সানি? সানি, সানি দরজা খোলো। আরে কি হয়েছে বলো তো? সানি তুমি দরজা খোলো। চিৎকার কেন করছো? তবু তো ভালো, শুধু আমি চিৎকার করছি। যদি আমি আমার বুদ্ধি খরচ না করতাম তাহলে ও এতক্ষণ জেলের ঘানি টানতো। ওহো, আমাদের সানি কি করেছে বলবে কি তুমি? ফোন করেছে। দেখুন, আমাদের ছেলে কিচ্ছু করেনি। আমার কথা বিশ্বাস করুন, আমাদের আপনি ছেলে চুপ কিচ্ছু করুন, করেনি। আপনি আমাদের মিথ্যে বলেছেন। সানি কোথায়? বলছি আমাদের ছেলে সানি কিছু করেনি। কোথায়? আরে এরা কারা আমাকে বলবে তুমি? সানি কোথায়? সানি এই ঘরের ভেতরে। সরে যান আপনি। সানি, সানি দরজা খোলো। সানি, সানি, সানি। আমার কথা বিশ্বাস করুন স্যার, আমরা জানতাম না যে সানি এরকম কিছু করতে পারে। এবার তো নিশ্চয়ই জেনে গেছেন যে ওই ছুরিটা আপনাদের বাড়িরই, আর ওই ছুরির ওপর যে আঙ্গুলের ছাপ পাওয়া গেছে সেটা সানির। এটা কি করে হলো? তুমি সানির ওপরে চোখ রাখোনি? ওর উপর নজর রাখা কি আমারই দায়িত্ব? তোমার নিজস্ব কোনো দায়িত্ব নেই? 1 মিনিট প্লিজ, আপনারা একটু শান্ত হন। শুধু এটা বলুন যে কি কারণ হতে পারে যে সানি যতীন, মিহির আর রামুকে অ্যাটাক করেছিল। জানি না স্যার, আমরা দুজন তো ওদেরকে চিনতামও না। আর যতদূর সম্ভব আমি জানি সানিও হয়তো ওদেরকে চিনতো না। ওই 3জন লোক যাদের খুন হয়েছে তারা বেগুনি পার্পল কালারের শার্ট পরেছিল যখন সানি ওদের উপর হামলা করেছিল। আচ্ছা, সানির পার্পল কালারের ওপর কোনো প্রবলেম আছে? না স্যার, এরকম কিছু তো নয়। সানির এখনো পর্যন্ত কোনো জ্ঞান নেই। যখন আমরা রুমে গিয়েছিলাম ওই দরজা ভেঙে, তখনও তো কোনো রিয়াক্ট করলো না। এটা কোনো নতুন ব্যাপার নয় স্যার, এটা তো সেদিন থেকে চলছে যেদিন থেকে ওর টিভি শো রকেটম্যান দেখা শুরু করেছিল। কি? রকেটম্যান? হ্যাঁ স্যার, ওই টিভি শোটার এমন নেশায় পড়েছে ও, না ঠিক মতো খাচ্ছে না ঠিক মতো ঘুমোচ্ছে। আর বাড়ি থেকে কেন, ও নিজের রুম থেকেও বেরোয় না। রকেটম্যান? স্যার সাইবার টিম যখন সানির কম্পিউটার চেক করেছে তখন জানতে পেরেছে ওই রকেটম্যান শো এর প্রতিটা এপিসোড 90 বার দেখেছে। 90 বার মানে 90 টাইমস? এমন কি আছে এই শোতে? স্যার এই শোটা বাচ্চাদের খুবই পছন্দের। এটা শুটিং এখানেই চলছে, মুম্বাইতে। স্যার, এই টিভি শোতে রকেটম্যান যাকে মেরেছে ও তো পার্পল কালারের শার্ট পরেছিল। আচ্ছা, তাহলে এটার কোনো কানেকশন নেই তো? হয়তো এই সানি নিজেকে সিরিয়ালের হিরো মনে করছে, রকেটম্যান হয়ে তাদের খুন করছে যারা বেগুনি কালারের ড্রেস পরে রয়েছে। সেরকমই তো মনে হচ্ছে, কিন্তু কিন্তু কেন? স্যার, স্যার সাইবার টিম থেকে জানতে পারলাম যে সময় রামু খুন হয়েছিল সেই সময় সানি কম্পিউটারে লগড ইন ছিল। তার মানে সেই সময় সানি ঘরেই ছিল? হ্যাঁ স্যার, আর ওর মোবাইলের লোকেশনও বাড়িরই দেখাচ্ছিল। স্যার, এ মনে হয় না রামুকে খুন করেছে বলে। তার মানে সানি ছাড়া এমন কেউ আছে
যে এই রকেটম্যানের মতো বেগুনি রঙের ড্রেস পরা লোকেদের খুন করছে। কিন্তু স্যার এই রকেটম্যানের পাগল ফ্যানের কাছে পৌঁছবো কি করে? পঙ্কজ, একটা কাজ করো, সাইবার টিমকে বলো ওদের লিস্ট বানাও যারা এই রকেটম্যান শো এর বড় ফ্যান, আর তাদের খুঁজে বের করো যারা বারবার রিপিটেডলি রকেটম্যানের শো দেখতে থাকে। আরো একটা কথা, সাইবার টিমকে এটাও বলো যে যতক্ষণ না এই কেসের ইনভেস্টিগেশন কমপ্লিট হচ্ছে এই শো যেন ইন্টারনেট থেকে সরিয়ে দেয়। আর দয়া স্যার, একবার এই রকেটম্যানের সেটে গিয়ে দেখে এসো তো যে পুরো ব্যাপারটা আসলে কি, কেন এই রকেটম্যানের শো দেখার পরে লোকেরা খুন করে যাচ্ছে। আরে কেবি 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 লাগিয়ে দিয়েছেন আপনারা। কি বলুন তো এই কেবিটা? আরে ফুটছে, আমার চুল করছে আমার তো। আরে তোমার তো সবকিছুতেই মনে হয় চুল করছে। কি করে চুল করতে পারে? আরে হচ্ছে তো, আমি কি করব এখন? আরে নিচে একটা পরিষ্কার কাপড়ও দেয়া রয়েছে, কি করে? আপনি তো বোঝারই চেষ্টা করছেন কাজল না। দেবী প্লিজ আগে শুটটা কমপ্লিট হতে দিন, তারপর আপনি লাগিয়ে দেবেন আপনার সিগনেচার। আমার দরকার নেই আপনার সাথে কাজ করার, আমাকে ছেড়ে দিন, আমাকে ক্ষমা করুন। আমার সমস্ত কস্টিউমে কিন্তু সাইন থাকবে, হয় ও থাকবে নয় আমি থাকবো। তাহলে চলুন স্যার, এটা ডিসাইডেড হয়ে গেছে যে আমি কাজ করব, তাহলে চলুন আমরা শুট করি। লিসেন, এক্ষুনি এই ড্রেসটা ছেড়ে দাও। হ্যাঁ, এক্ষুনি সমস্ত ড্রেস ছাড়ো, এবার বুঝবে মজা। আরে অদ্ভুত মহিলা তো উনি। কি সব পাগলামি স্যার? আরে দেখতে পাচ্ছ না আমি বেজে? সরি স্যার, একটু আর্জেন্ট ব্যাপার ছিল। আচ্ছা, এর ঝগড়ার থেকে আর্জেন্ট? হ্যাঁ স্যার, ওই সিআইডির লোকেরা এসছে। মাফ করবেন আপনার শুটিং এ ডিস্টার্ব করার জন্য। না না, এতে ডিস্টার্বের কি আছে? আপনারা চা খাবেন নাকি কফি? এই দীপক, না না, ওর কোনো প্রয়োজন নেই। আপনি একটু এই ভিডিওটা দেখুন। আরে এ তো মানে চিনতে পারলেন না? আপনাদের শোয়েরই। আপনাদের এই রকেট শো এর জন্য এই শহরে দুজন লোকের খুন হয়ে গেছে। কি? আগে মানে আমাদের শো দেখে সবার খুন হয়ে যাচ্ছে? দেখুন স্যার, আপনাদের কোনো ভুল হচ্ছে হয়তো। প্রথমত এই ভিডিওটা আমাদের শোয়েরই নয়। কি? এই ভিডিও রকেটম্যানের নয়? আগে না, কখনো না, এটা নকল। এখানে মিস্টার ব্রেনের ক্যারেক্টারটা দেখুন, সম্পূর্ণ নকল। ইনি আমাদের মিস্টার ব্রেন। নমস্কার স্যার, আমারও এটা মনে হচ্ছে যে যেহেতু এই শো এর অনেক ফ্যান আছে, তাদের মধ্যে হয়তো কেউ একজন এই শো এর ভিডিও বানিয়ে এটা পোস্ট করেছে। স্যার, এ ব্যাপারে আমাদের কোনো পারমিশনই নেই। আমাদের কোনো শোয়ের ভিডিও ইন্টারনেটে আপলোড করব, তাহলে টিভি চ্যানেল আমাদের উপর কেস করে দেবে। আচ্ছা, হ্যালো, হ্যাঁ দয়া স্যার। হ্যাঁ পঙ্কজ, আমরা এখন রকেটম্যান শো এর সেটে আছি। এরা বলছে যে ওই ভিডিও এরা বানায়নি। সাইবার টিম থেকে জানো যে এই ভিডিওটা কে বানিয়েছে আর ইন্টারনেটে কে দিয়েছে। স্যার, ওই সাইবার টিমের একটা খবর আমারও আপনাকে দেওয়ার ছিল। হ্যাঁ বলো। স্যার, কি বলুন তো, যারা যারা ওই ভিডিও দেখেছে সাইবার টিম সবার ঠিকুজি বার করেছে। তার মধ্যে একটা আইপি অ্যাড্রেস স্যার 60 বার ভিডিওটা দেখেছে। 60 বার? হ্যাঁ স্যার। মনে হচ্ছে এ ওই সানির মতো এই শো এর অনেক বড় ফ্যান। স্যার, ওর নাম হলো পরম। সারা দিন ইন্টারনেটে বসে থাকে, আর ও ইন্টারনেট থেকে স্যার রকেটম্যানের কস্টিউম আর মাস্ক আনিয়েছে স্যার। আচ্ছা। হ্যাঁ স্যার, কাল দুপুরেই আনিয়েছে স্যার। দুপুর বেলায় পরমের কাছে ডেলিভারি হয়েছে আর রাত্রে রামুর খুন হয়েছে। মনে হচ্ছে দ্বিতীয় খুনি ওই পরমই। একটা কাজ করো, ওই পরমের লোকেশন এক্ষুনি আমাকে পাঠাও। এক্ষুনি পাঠাচ্ছি স্যার। ডিরেক্টর বাবু, আমরা এখন যাচ্ছি, কিন্তু যদি প্রয়োজন পড়ে আবার আমরা এখানে আসবো। শিওর। থ্যাংক ইউ। কাজল দেবী, আপনি একবার এদিকে আসবেন। হ্যাঁ স্যার। আপনার সঙ্গে একটু কাজ আছে। হ্যাঁ। স্যার, এটাই সেই অ্যাড্রেসটা যেটা পঙ্কজ আমাদের দিয়েছে। আপনারা বলুন কার সঙ্গে দেখা করতে চান? ম্যাম, পরম কোথায়? ও তো জাস্ট এখনই বাইরে বেরোলো কোনো ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের জন্য। ফ্যান্সি ড্রেস কম্পিটিশন? হ্যাঁ, ওই যেখানে সবাই অদ্ভুত অদ্ভুত জামা কাপড় পরে, ও তো একটা মাস্ক আর কোনো একটা লম্বা ড্রেস পরে গেছে। এখনই বাইকেই বেরোলো।
ও কোথায় যাচ্ছে কিছু বলেছে আপনাকে? না তো, ও কোথায় গেছে সেটা তো বলেনি। ঠিক আছে, থ্যাংক ইউ। কিন্তু আপনারা কারা? আমাদের ওর কাছে পৌঁছতে হবে। কিন্তু স্যার আমরা জানবো কিভাবে ও কোন দিকে গেছে? 5 মিনিট আগে বেরিয়েছে ও এখান থেকে, খুব বেশি দূরে যেতে পারবে না। একটা কাজ করো, ট্রাফিক কন্ট্রোলে এই পরমের ব্যাপারে অ্যালার্ট করো। ওদেরকে বলো যে আন্ধেরির আশেপাশে কাউকে কেপ আর মাস্ক পরে বাইক চালাতে দেখা গেছে কিনা। আর হ্যাঁ, আমরাও এখান থেকে আলাদা আলাদা দিকে যাব ওকে খোঁজার জন্য, ঠিক আছে? হ্যাঁ পুরবি, এনি লাক? স্যার এখনো অবধি তো না। ঠিক আছে, নজর রাখো আশেপাশে। ওকে। হ্যাঁ ফ্রেডি, কি হয়েছে? আমিও কোথাও দেখতে পাচ্ছি না স্যার। হবে, আশেপাশেও কোথাও আছে ও। আচ্ছা দাদা, এখানে কাউকে বাইক চালিয়ে যেতে দেখেছেন? মাস্ক পরে আছে, লম্বা লম্বা কাপড়? না স্যার। দেখেননি? স্যার। হ্যাঁ পুরবি? স্যার বাইকে একটা ছেলে যাচ্ছে যে মাস্ক আর কেপ পরে রয়েছে। এই হবে স্যার। কত দূর আছে তোমার থেকে? এই তো স্যার ওই 100-150 মিটারের দূরত্বে। স্যার আমি কি ট্রাফিক পুলিশকে বলবো ওকে ধরতে? না না না, ওর কাছে অস্ত্রও থাকতে পারে, চান্স নিও না। ওকে ফলো করো। ও যাচ্ছে মানে কোন দিকে যাচ্ছে? স্যার এদিকে, এলিফ্যান্ট চক। ফ্রেডি, এলিফ্যান্ট চক পৌঁছাও। ইয়েস স্যার। দাদা একটু জোরে চালান, ওই বাইকওয়ালার পিছনে। লেফটে নাও। কাজল দেবী, একটু এদিকে আসুন। আমার সাইজের একটা পার্পল শার্ট অ্যারেঞ্জ করতে পারবেন? হ্যাঁ নিশ্চয়ই স্যার, কবে দরকার? এক্ষুনি। রকেটম্যান, হ্যাঁ? তোর কি মনে হলো রকেটের মতো উড়বি তুই? সারিকা, ও কতক্ষণ থেকে এই ভিডিওটা দেখছে? হ্যাঁ, আরে উনি সরছেনই না, বলছেন যতক্ষণ না মার্ডারার্সদের খোঁজ পাওয়া যায় ততক্ষণ উনি রিপিট মোডে দেখতেই থাকবেন। আচ্ছা, ছেলেটার ব্যাপারে কি জানতে পেরেছো? স্যার ওর অবস্থাও অনেকটা সানির মতোই, ও কিন্তু ওর সিস্টেমে ড্রাগস পাওয়া যায়নি। সালুখে, সালুখে, আরে কি আছে এই ভিডিওতে? কখন থেকে তুমি দেখতে বসেছো? 20 বার দেখেছি, আরো 50 বার দেখব। ততক্ষণ দেখব যতক্ষণ সূত্রটা হাতে না পাই। তোমরা তো শুধু সূত্রই চাও না, আর তো কোনো সম্পর্ক নেই তোমাদের সঙ্গে আমার। স্যার, স্যার, এই সাইবার টিম থেকে জানতে পারলাম যে ভিডিওটা কোথা থেকে আপলোড হয়েছে। কোথা থেকে আপলোড হয়েছে? আউট অফ ইন্ডিয়া থেকে স্যার। হ্যাঁ, এটা কি করে সম্ভব? রকেটম্যান শো তো এখানে ইন্ডিয়াতেই হচ্ছে। হ্যাঁ স্যার, কিন্তু খবরটা পাকা না পঙ্কজ, খবরটা বোধহয় ভুল আছে। স্যার এই দেখুন, এই ভিডিওটা যখন আমি আবার দেখলাম তো রকেটম্যানের ড্রেসে আমি এটা দেখলাম। কেভি স্যার, এটা আমারই নামের ইনিশিয়াল। আপনার নামের ইনিশিয়ালের এই যে কস্টিউম, ওই নকল রকেটম্যানের ভিডিওতে কি করে? স্যার আমি কি করে জানবো? আমি কি জানি? হ্যাঁ, এর মানে একদম পরিষ্কার, হয় আপনি না হলে আপনার ইউনিটের কেউ আছে যে এই কস্টিউমটা ওই নকল ভিডিও বানানোর জন্য ব্যবহার করেছে। স্যার আমি কিছু করিনি, কিন্তু হ্যাঁ সেটে কিছু লোক আমার কাজ নিয়ে জেলেস।
হতে পারে ওদের মধ্যেই কেউ হয়তো এমন কাজ করেছে। এরকম কটা কস্টিউম আছে তোমার কাছে? আগে 3টে আছে, একটা তো পড়ে আছে, দুটো ব্যাকআপের জন্য রাখা আছে, আলমারিতেই আছে। দেখাও তো একটু। এই যে ম্যাম দেখুন, দুটো কস্টিউম এখানেই আছে। আমি তো আপনাকে আগেই বলেছিলাম, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। ম্যাম এই কস্টিউম এত এক্সপেন্সিভ যে এগুলোকে লক করে রাখা হয়, আর আমি ছাড়া এখানে আর কেউ হাত দিতেই পারে না। নিয়ে যেতেই পারে শুটিং শেষ হওয়ার পরে, আর তারপর শুটিং শুরু হওয়ার আগে এনে রেখে দিতে পারে। আলমারির চাবি কার কার কাছে থাকে? সেটা প্রোডাকশন কন্ট্রোলারের কাছে থাকে, কিন্তু ও এরকম কাজ করতে পারে না। হতে পারে অন্য কেউ ডুপ্লিকেট চাবি বানিয়ে নিয়েছে ওর চাবি থেকে। একটু এই প্রোডাকশন কন্ট্রোলারকে ডাকুন। আরে রাজেন্দ্র কোথায়? ওকে ডাকো। এখানেই স্যার। স্যার আমি জানতাম সব দোষ আমার ঘাড়ে এসেই পড়বে। যখনই শুটিংয়ে কোনো গন্ডগোল হয় তখন প্রোডাকশনের লোকেদের ওপরেই দোষ চাপানো হয়। আলমারির চাবি তোমার কাছে আছে না? স্যার সেটা নামমাত্রে আমার কাছে থাকতো। সারাদিন ধরে এত লোকেরা কাজ করতো, খালি আমার কাছেই চাবি চাইতো ওই কস্টিউম আর মেকআপের জিনিস বার করতে, ওই আর কি। আলমারির চাবি কে কে চায় তোমার কাছে? একটু নাম বলো। স্যার এই যে দেখুন স্যার, এই গোছাতে কতগুলো চাবি রয়েছে। কস্টিউম বার করার একটা আমি চাবি- তোমার কাছে নাম জিজ্ঞাসা করেছি, কোন চাবি কোন আলমারির এটা নয়। এই চাবির গুচ্ছটা কে কে নিয়ে যায়? স্যার ওই একজন কাজল ম্যাডাম আর ওনার অ্যাসিস্ট্যান্ট মালা, আর এই তো আমাদের ডাইরেক্টর স্যার, আর একজন আর্ট ডাইরেক্টর, আর একজন স্পট বয়, আর একজন ড্রেসার। আর তুমিও? কিন্তু আমি কিছু করিনি স্যার। কে কি করেছে সেটা আমরা জেনে নেব। থ্যাংক ইউ। স্যার নিজেরটা ছাড়া আরো 10টা লোকের নাম নিয়েছে এই রাজেন্দ্র। আর এই সব কিছুর মাস্টার মাইন্ড এদের মধ্যে যে কেউ হতে পারে, কিন্তু কে? স্যার সাসপেক্টেড লিস্ট তো পেয়ে গেছি, কিন্তু এখনো অবধি এই ধাঁধাটার সমাধান হলো না যে এই ভিডিওটা দেখে লোক খুন কেন করছে। এমন কি আছে এই ভিডিওটাতে? আচ্ছা সারিকা, ও এখনো ভিডিওটা দেখে যাচ্ছে? স্যার আমি কি করব? আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে। উনি কিন্তু ওয়াশরুম যাওয়ারও ব্রেক নেননি, কনস্ট্যান্ট দেখে যাচ্ছেন। ওর কি হয়েছে বলো তো? স্যার এমনিতেও উনি আপনাদের সবার প্রতি একটু আপসেট। কিন্তু কেন? আপনাদের মধ্যে কেউই ওনাকে উইশ করেনি। আজকে ওনার বার্থডে। কি? ওহ গড, আমি তো ভুলেই গিয়েছি কাজের মধ্যে। এ বাবা, আরে তুমি তো আমাকে মনে করাতে পারতে। উনি আমাকে বারণ করেছেন আপনাকে বলতে। সেই জন্যই ডক্টর সালুকে বিউরোতে কিরম একটা অন্যমনস্ক দেখাচ্ছে। এখন বুঝতে পারলাম ওই উপহার কি করছিল। স্যার বার্থডে গিফট। আরে কি যে করছে। যাও। হ্যালো ডক্টর, উই আর সো সরি ডক্টর, আমরা সবাই দুঃখিত। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে ডক্টর। ডক্টর সালুকে, ডক্টর সালুকে, সালুকে হ্যাপি বার্থডে সালুকে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সালুকে, হ্যাপি বার্থডে টু ইউ, সে গড ব্লেস ইউ। কি করছো কি? স্যার কি করছেন আপনি? নিয়ে চলো, নিয়ে চলো। শান্ত হন স্যার। স্যার বসো, নিয়ে চলো, নিয়ে চলো। এখানে বসো। স্যার বসুন, বসুন। কি হয়েছে? কি হলো? এই সালুকে। স্যার আরে হলোটা কি তোমার? স্যার জল খান স্যার। স্যার স্যার বেগুনি রঙের এত ভয়ঙ্কর প্রভাব? আচ্ছা ওই ছেলে দুটোর ওপরেও ভিডিও দেখার পর এরকম প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। মানে অন্যরা ড্রাগের ইনফ্লুয়েন্সে না, বরং ওই ভিডিওতে সম্মোহিত হয়ে খুন করছে। কিন্তু এমন কি আছে এই ভিডিওটায় যে লোকজন এইভাবে হিপনোটাইজ হয়ে যাচ্ছে? না কিছু তো আছে ওই স্টুডিওতে। যেই ভিডিওকে বারবার মন দিয়ে দেখে তার ভিতরে এই পার্পল কালারের ড্রেস পরা মানুষদের খুন করার নেশা চড়ে বসে।
কিন্তু এই ভিডিওটা দেখে তো আমার মনে হচ্ছে না যে কেউ এটা দেখে এত ভায়োলেন্ট হতে পারে। আছে অভিজিৎ, কিছু তো নিশ্চয়ই আছে এই ভিডিওতে। একটা কাজ করি, আমরা রিওয়াইন্ড করে আবার আমরা দেখব, স্লো মোশনে প্রতিটা ফ্রেম দেখব। স্যার এই ফ্রেম আবার কি? পঙ্কজ, 1 সেকেন্ডে 25টা ফ্রেম হয়। যেমন এই দেখো, এটা ফার্স্ট ফ্রেম, সেকেন্ড ফ্রেম, থার্ড ফ্রেম। কিল, ভিলেন। এরপরে কি আছে? ইন, কিল, ভিলেন, ইন, পার্পল। পার্পল মানে বেগুনি? সেভ। কিল, ভিলেন, ইন, পার্পল, সেভ দ্য ওয়ার্ল্ড। মেরে দাও ওই লোকটাকে যে পার্পল কালার পড়ে আছে, বাঁচাও এই পৃথিবীটাকে। তবে নর্মাল স্পিডে এই মেসেজগুলো বুঝতেই পারছিলাম না। সাবলাইমিনাল টেকনিক অভিজিৎ, সাবলাইমিনাল টেকনিক। অ্যাডভার্টাইজিং এর এটা একটা টেকনিক। 1950-তে এটা ব্যবহার করতো অ্যাডভার্টাইজমেন্টে। দর্শকদের কনসাস মাইন্ডে নয়, সাবকনসাস মাইন্ডে এর প্রভাব পড়তো, অবচেতন মস্তিষ্কে। তারপরে বন্ধ করে দেওয়া হয়, কারণ হিউম্যান রাইটস এর লোকেরা অবজেকশন করেছিল। সাবলাইমিনাল টেকনিক। স্যার, আমিও শুনেছিলাম যে এই টেকনিক হেভি মেটাল মিউজিকেও ব্যবহার করা হতো। 1970-তে তো অনেকে আত্মহত্যাও করেছিল। এই ধরনের টেকনিক আর শিল্পের ভুল ব্যবহার করতো লোকজন। লোকেদের হিপনোটাইজ করে তাদেরকে দিয়ে অপরাধ করাতো। এক্স্যাক্টলি। এরপরে এদের নেক্সট টার্গেট কে? কে? দেখুন, আমি তো কিছু বুঝে উঠতে পারছি না আমাদের সবাইকে এখানে কেন ডেকে পাঠানো হয়েছে। আর সেটাই তো ভাবছি আমি। আমরা তো অলরেডি শুটিং শিডিউলের পিছনে যাচ্ছি। একটা নতুন নাটক শুরু করেছে আসলে এরা। আরে প্রডিউসার যখন নিজে মেসেজ করেছেন তখন তো কিছু করারই নেই। যাকে সবাই বসুন, হয়তো সামনের শোয়ের ব্যাপারে প্রডিউসার কোনো আইডিয়ার কনসেপ্ট নিয়ে কথা বলবেন। মেবি। হ্যাঁ চলো। হ্যাঁ চলো বসি। আরে এটা তো সেই নকল ভিডিওটা আমাদের টিভি শোয়ের। সাবাস রকেটম্যান, সাবাস। এটা দেখার জন্য ডাকা হয়েছে আমাদেরকে। আজ যদি তুমি না থাকতে তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। আজ একবার আবার তুমি পৃথিবীকে বাঁচালে। আরে এটা কি হচ্ছে? এই ভিডিও তো আবার শুরু হয়ে গেল। গাইস সরি, একই ভিডিও বারবার দেখে আমি আমার টাইম ওয়েস্ট করতে পারবো না। আই এম লিভিং। এই দরজাটা কি করে বন্ধ হয়ে গেল? স্যার এটা আবার কি নতুন নাটক হচ্ছে? দরজা আবার কে বন্ধ করলো বলুন? কিছু বুঝতে পারছি না। দরজাটা খোলো। প্রডিউসারের পরের শোয়ের কোনো প্ল্যান বানানো হচ্ছে না তো? ও গড, এই তো তৃতীয়বার শুরু হয়ে গেল ভিডিওটা। প্রডিউসার স্যার বারবার কেন দেখাচ্ছেন আমাদের ভিডিওটা? সব পার্পল পার্পল লাইট। এটা আবার কি নতুন নাটক হচ্ছে স্যার? পার্পল লাইট? পার্পল লাইট? স্যার বাইরে থেকে দরজাটাও লক করে দিচ্ছে স্যার। এরা কি করছে বলুন তো? এখানে হচ্ছেটা কি?
সাবাস রকেটম্যান, সাবাস। একটু আর্জেন্ট ছিল স্যার, ওই সিআইডির লোকেরা এসছে। দীপক, টিভি শোয়ে স্পট বয়ের কাজ করো, হ্যাঁ? আর শুটিং এর পরে খুনের খেলা খেলছো? এর থেকেও খুব ভালো খেলা আমরাও খেলতে জানি। আমরা তোমাকেই তোমার জালে ফাঁসিয়ে দিলাম তো। তোমাকে ওখান থেকে বাইরে বের করার জন্য ওই ভিডিওটাকে রিপিট মোডে অন করে দিই, তারপর লাইট অন করে দিই, যাতে সবার ড্রেস আমাদের বেগুনি মনে হচ্ছিল, তোমারও। শুধু অপরাধী মানে তুমি এটা জানতে যে খুনি বেগুনি কালারের ড্রেস পরার উপরেই অ্যাটাক করে। ব্যাস, তারপরে আর কি? ভেজা বেড়ালের মতন তুমি ওখান থেকে প্রাণ নিয়ে পালাচ্ছিলে আর আমাদের জালে ফেসে গেলে। অনেক দেরি করে দিয়েছো তোমরা আমাকে অ্যারেস্ট করার বিষয়। এখন আমি সফল হয়ে গেছি। এটাকে তুমি সাফল্য বলছো? সাধারণ লোকের প্রাণ নেওয়া, তাদের ব্রেন ওয়াশ করা, তাদের দিয়ে খুন করানো, এটাকে তুমি সাফল্য বলছো? সায়েন্টিস্ট হলাম আমি, সায়েন্টিস্ট। নিজের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য রোজ নতুন নতুন এক্সপেরিমেন্ট করি আমি। এর জন্য যদি 2-3টে লোকের প্রাণও চলে যায় কোনো পরোয়া নেই। চুপ! বিজ্ঞান মানুষকে জীবন দান করে, তার থেকে জীবন কেড়ে নেয় না। তুমি যেটাকে বিজ্ঞান বলছো না, সেটা 2টো নিরীহ লোকের প্রাণ কেড়ে নিয়েছে। আইন তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। কঠোরতম শাস্তি হবে তোমার। স্যার, একটা কথা বলবো কি? তোমরা কিন্তু বড় গিফটে, আরে এত ছোট্ট একটা কেক নিয়ে এসেছো। দয়নি, চলো। ডক্টর, এক তো আপনি আমার উপর হামলা করেছেন, আর আপনার জন্মদিন মনে করে আমি আপনার জন্য কেক নিয়ে এসেছি, আর আপনি আমাকে বলছেন। না দয়া ভাই, দেখো, আমার ওই কাজের জন্য আমি ক্ষমা চাইছি। আমি আবার সরি বলছি, কিন্তু কিন্তু কেকটা বড্ড ছোট ভাই। এইটুকু একটা কেক ওই একলা ফ্রেডি তো খেয়ে নেবে। স্যার আপনি প্লিজ কেক কাটুন না, খুব খিদে পেয়েছে। এরপর আপনার আবার ডিনার পার্টিতে যেতে হবে তো। আমার পার্টি? হ্যাঁ, দেখুন, আমরা আপনি সবাই আজকে কিপটেমি করবেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে ভাই, আজকে তোমরাও মনে রেখো, আজকে সালুকের তরফ থেকে পার্টি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কেন করছেন? সে তো ঠিক আছে, সারা পৃথিবীর লোক জানতে চাইছে মহান জাদুঘরের সাথে আজ আপনি যেটা করেছেন সেটা কি আপনি মল্লিকা দেবীর কথায় করেছেন? কি আজে বাজে কথা বলছেন? না, আসলে বিষয়টা একদমই তা নয়। আর আমার বলাতে কেন? আমি তো ইলিশকে একদম চিনিই না। কিন্তু আমি একটা কথা বলি আপনাকে, যা কিছু ইলিশ করেছে জোরাভারের বিরুদ্ধে, আমি সেটা সম্পূর্ণ সমর্থন করছি। কারণ এরকম ভণ্ড আর জালিয়াত জাদুকরদের সাথে ঠিক এরকমটাই হওয়া উচিত। ওদেরকে ঠিক এইভাবেই এক্সপোজ করে দেওয়া উচিত। তো আমি এতে ইলিশকেই সাপোর্ট করছি। একদম ঠিক বলে। 1 মিনিট, আমিও এক বড় জাদুঘর, আর আমি জোর গলায় বলতে পারি জোরাবর কোনো মিথ্যেবাদী নয়। কারণ জাদুকরের কাছে জাদু এক সাধনা, তা সেটা আত্মা দিয়েই হোক বা মনোশক্তি দ্বারা। তাহলে আপনি এটা বলতে চাইছেন যে প্রত্যেক জাদুকরের সম্পর্ক থাকে আত্মাদের সাথে? হ্যাঁ, তো মল্লিকা দেবী আপনারও কি সম্পর্ক আছে আত্মাদের সাথে? না, আসলে আমার কোনো আত্মাদের সাথে যোগাযোগ নেই। তবে এরকম যারা বলে আত্মাদের সাথে কানেকশন আছে, তারা শুধুমাত্র এইসব সাধারণ মানুষদেরকে ঠকানোর জন্যই এটা বলে থাকে। আপনি কি বলতে চান আমি মিথ্যে জাদুকর? আরে মিথ্যেবাদী তো এই মল্লিকা। জোরাভারের মতো লোকেদের এরকমই হওয়া উচিত। না পেয়ে ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। যা তা বললেই জোরাবার ঢঙ্গি নয়। চেক করতে চাই, আমার পাসওয়ার্ড প্রয়োজন। হ্যাঁ, গাড়ি তো আসছে। স্যার, রাস্তা তো এখানেই শেষ হচ্ছে, মনে হচ্ছে গাড়িগুলো এখানেই আছে।
এখানে এইরকম জায়গা বানিয়েছে? এখানে কোনো গাড়িও দেখতে পাচ্ছি না। যাওয়া আসার তো এই একটাই রাস্তা, আর তো কিছু দেখতে পাচ্ছি না। কিছুই বুঝতে পারছি না। স্যার, গাড়ি কেন? টায়ারের চিহ্নও পাইনি। নেই স্যার। তাহলে গাড়িগুলো গেল কোথায়? উধাও হয়ে গেল নাকি? আরে তো ডেড এরিয়া, আগে যাওয়ার রাস্তাও নেই। গাড়ি যদি